অনেকগুলো ডিপার্টমেন্টে ধুঁকতে থাকা ব্রাজিল দল পানামার বিপক্ষে একটা বিধ্বংসী জয় পেয়েছে, যেখানে তাদের প্রথম হাফের চেয়ে সেকেন্ড হাফের খেলাটা অনেক বেশি পছন্দ হয়েছে ফ্যানদের। শুধুমাত্র গোলের বিচার কিংবা ওই ম্যাচে ব্রাজিলের ডমিনেন্সের হিসাবে নয়, ব্রাজিল ওই ম্যাচে সুন্দর ফুটবল খেলেছে সেকেন্ড হাফে। কিন্তু এর পেছনে রহস্যটা কি? আজকের এই ভিডিওতে ব্রাজিল ভার্সেস পানামা ম্যাচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ব্রাজিল ফার্স্ট হাফে তাদের সেই চেনা পরিচিত 4-2-4 ফরমেশনে খেলেছে, যেখানে কার্লো আনচেলত্তির কিছু স্পেসিফিক প্ল্যান ছিল। চলুন সেগুলো একটু দেখা যাক। ব্রাজিলের এই ফরমেশনটাতে ব্রাজিল 4জন ডিফেন্ডার নিয়ে খেলেছে, 2জন মিডফিল্ডার, তার সাথে 4জন অ্যাটাকার, যেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনাকে ফলস নাম্বার 9 হিসেবে ইউজ করা হয়েছে। অপর দিক দিয়ে কুনহা এবং ভিনি এই দুইজনের মধ্যে কিন্তু অনেকবারই এক্সচেঞ্জ আমরা দেখতে পেয়েছি। কিছু সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি কুনার সাথে রাফিনা দুজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন এবং ভিনিসিয়াস জুনিয়র তার সাথে লুইস এনরিকে এই দুজন উইঙ্গার হিসেবে কাজ করেছেন। আর অপর দিক দিয়ে মিডফিল্ডে ক্যাসিমিরো এবং ব্রুনোকে ইউজ করা হয়েছে ডিফেন্সিভ শিল্ড হিসেবে, একই সাথে তারা যাতে আক্রমণে ভূমিকা রাখতে পারে সেই ক্ষেত্রেও তাদেরকে ইউজ করা হয়েছে। দেখুন, এই ফরমেশনের বেসিক আইডিয়াটা কিন্তু খুবই ইজি ছিল। এখানে কিন্তু গোলকিপার থেকে বলটা শুরু হতো, সেলিসন থেকে বলটা শুরু হয়, আস্তে আস্তে যখন ডিফেন্ডারদের কাছে আসতো তাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা পাসিং দেখা যেত, কিংবা গোলকিপাররা মিডফিল্ডে বলটাকে পাস করতেন, ব্রুনো গিমারেস কিংবা ক্যাসিমিরো নিচে নেমে আসতেন এবং এখানেই কয়েকটা পাস খেলার মাধ্যমে প্রতিপক্ষকে সামনের দিকে টেনে আনা হতো। এর ফলশ্রুতিতে যে ফ্রি স্পেস তৈরি হতো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতেন ওয়েসলে। সো ব্রাজিলের এই যে ফার্স্ট হাফের খেলাটা সেটা অনেক বেশি উইং নির্ভর ছিল, ভিনিসিয়াস জুনিয়র এবং লুইস এনরিকে নির্ভর। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের সাথে কুনহার কিন্তু একটা সুইচ ওভার বারবারই দেখতে পাওয়া গিয়েছে। আবার ভিনিসিয়াস জুনিয়র যখন উইঙ্গার হিসেবে খেলেছেন তখন কুনহা একজন প্রপার 9-এর মতো খেলার চেষ্টা করেছেন। সো এইভাবে প্রতিপক্ষ আক্রমণকে সামনের দিকে টেনে এনে ভিনিসিয়াস জুনিয়রের মাধ্যমে ক্রস করানোর চেষ্টা করা হয়েছে এবং সেখানে যখন ক্রসটা করা হয়েছে তখন ব্রুনো গিমারেজ এবং ক্যাসিমিরো দুজন উঠে গিয়েছিলেন। সো তারা কিন্তু সেখান থেকে ভার্টিক্যালি গোল করার চেষ্টা করেছেন। অপরদিক দিয়ে রাফিনাকে অনেকটা এই রোলে ইউজ করা হয়েছে। ব্রুনো এবং ক্যাসিমিরোর সাথে কোনো সিচুয়েশন আমরা তাকে মিডফিল্ডের 3জন মিডফিল্ডারের মতো বিহেভ করতে দেখতে পেয়েছি। তবে মোরাললেস রাফিনা কিন্তু এই পজিশনটাতেই খেলেছে। তবে আমরা রাফিনাকে গত ম্যাচে অলমোস্ট 0 রাইট উইংয়ে খেলতে দেখতে পেয়েছি। রাফিনার মূল পজিশনটা অনেকটা এরকম ছিল, যেখানে খুব বেশি সাফল্য সে দেখাতে পারেনি। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে ম্যাথিয়াস কুনহা এদিকে এসে আলেকজান্দ্রোকে হেল্প করার চেষ্টা করেছে কয়েকটা সিচুয়েশনে। ভিনিসিয়াস জুনিয়র বেশিরভাগ সময় অ্যাডভান্স ফুটবল খেলার চেষ্টা করেছে, সে কিন্তু ডিফেন্সে খুবই কম নেমে এসেছে। প্রথম সমস্যাটা যারা দেখা যাচ্ছিল, ক্যাসেমিরো এবং ব্রুনোর মধ্যে অনেক বেশি ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছিল। সো এই দুজনের ডিস্টেন্সের কারণে কিন্তু প্রতিপক্ষের কাছে মিডফিল্ডটা কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যাচ্ছিল এবং তারা খুব বেশি অ্যাটাক করছিল ব্রাজিলকে। আক্রমণ ভাগের সাথে ডিফেন্সের খুব বেশি লিঙ্ক আপ আমরা দেখতে পাইনি। লিও পেরেরা এবং ব্রেমার দুজন কিন্তু মূল বল ডিস্ট্রিবিউশনের কাজটা করেছেন এবং ডিফেন্স থেকে অনেক বেশি স্লোলি বলটা কিন্তু সামনের দিকে এগিয়ে এসছে। নেক্সট ওয়েসলিকে কিন্তু আমরা অনেকবারই ওভারল্যাপ করতে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েসলি অনেক অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে, ব্রুনো একটু ডিফেন্সিভ থাকার চেষ্টা করেছে, ক্যাসিমিরো অ্যাটাকে জয়েন করার চেষ্টা করেছে। সো এরকম কয়েকটা সিচুয়েশনে ব্রাজিল কিন্তু এরকম একটা ফরমেশনে পরিণত হয়ে গিয়েছিল। তবে এতদিন ধরেও এই ফরমেশন নিয়ে কাজ করার পরও কার্লো আনচেলত্তি অনেকগুলো সমস্যা ফেস করেছেন, বিশেষ করে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন গড়ে তোলার ক্ষেত্রে। সেকেন্ড হাফে তিনি কিন্তু অনেকটা ডিফারেন্ট একটা একাদশ ট্রাই করেছেন, সেটা একটু দেখা যাক। সেকেন্ড হাফে ব্রাজিল কিন্তু এই 4-3-3 ফরমেশনটা ইউজ করেছে, যেখানে কয়েকটা পজিশনে কিন্তু বিশাল চেঞ্জেস দেখা গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মিডফিল্ডে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেখানে ফ্যাবিনোকে সিঙ্গেল পিভট হিসেবে ইউজ করা হয়েছে এবং সিঙ্গেল পিভট হিসেবে ফ্যাবিনো ক্যাসেমিরো রোলটা প্লে করেছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এবং মূলত ডিফেন্ডার শিল্ড হিসেবে। অপর দিক দিয়ে পাকেতা সম্পূর্ণ মাঠ জুড়ে খেলেছে, সে কিন্তু নাম্বার 10 রোলটা প্লে করেছে। আমরা তাকে কিন্তু ডিফারেন্ট পাস করতে কিন্তু দেখতে পেয়েছি। স্পেশালি পাকেতা থেকে ইগোর থিয়াগো কিংবা পাকেতা থেকে ড্যানিয়েলো সান্তোস যখন ওভারল্যাপ করেছে তাকে যে পাস বের করা হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল। এনরিকের ক্ষেত্রে সে কিন্তু ভার্সেটাইল সিচুয়েশনে খেলেছে, সে কিন্তু অনেকটা 9-এর মতোই অপারেট করেছিল এবং ইগোর অনেকটা লেফট দিক থেকে একজন উইঙ্গারের মতো খেলেছে। যদিও ইগোর থিয়াগো কিন্তু অনেক বেশি ওয়ার্কলোড নিয়েছে এবং একজন প্রপার 9-এর মতো কিন্তু সে সম্পূর্ণ ম্যাচ জুড়েই খেলেছে। আমরা যদি একটু ফরমেশনটাকে আগের মতো সাজাতে চাই তাহলে ইগোর থিয়াগোকে 9 হিসেবে খেলি, এনরিককে যদি আমরা লেফট হিসেবে খেলাই তাহলে অনেকটা এরকম সিচুয়েশন কিন্তু লাস্ট ম্যাচে দেখা গিয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি ইগোর থিয়াগো কিন্তু অনেক সিচুয়েশনে নিচে নেমে এসেছে। নিচে নেমে আসার কারণে যে ফ্রি স্পেসটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে রায়ান এবং এনরিক, এবং এই ক্ষেত্রে রায়ান কিন্তু অনেকটাই রাইট উইংয়ে হোয়াইট স্পেসে অপারেট করার চেষ্টা করেছে। ইগোর যখন আবার সামনে এগিয়ে গিয়েছে তখন পাকেতা এবং দানিলো কিন্তু অনেক বেশি ওভারল্যাপে গিয়েছে। সো ফলশ্রুতিতে আক্রমণ ভাগে কিন্তু নিউমেরিক্যাল সুপ্রিমেসি অনেক বেশি ছিল। ব্রাজিল ডিফেন্স করেছে তখন দানিলো সান্তোস পাকেতার সাথে সাথে রায়ান এবং এনরিকো কিন্তু ডিফেন্স অনেকটা হেল্প করেছে। ফলশ্রুতিতে অনেক বেশি কম্প্যাক্ট একটা ডিফেন্সিভ স্টাইল কিন্তু ব্রাজিল শেষ দিকে দেখিয়েছে। সো ওভারঅল সেকেন্ড হাফের যে প্ল্যানটা কার্লো আনচেলত্তি ছিল, প্ল্যানটা অনেকটা এরকমই ছিল। ইগোর থিয়াগোকে একটা রেফারেন্স হিসেবে ইউজ করা, এনরিককে মোটামুটি একজন উইঙ্গারের মতো ইউজ করা, রায়ানকে একজন প্রপার ওয়াইড প্লেয়ার হিসেবে ইউজ করা এবং মিডফিল্ডে দানিলো সান্তোস এবং পাকেতার মাধ্যমে সেই
এক্সট্রা অর্ডিনারি মিডফিল্ডের জুটিটা তৈরি করার চেষ্টা করা। দানিলো কিন্তু অনেক বেশি ওভারল্যাপ করে সে বলগুলো পাস করার চেষ্টা করেছে, ডিফেন্সে নেমে আসছে, কখনো কোনো আক্রমণ ভাগে এখানে নাম্বার 10 এর মতো রোল প্লে করার চেষ্টা করেছে, আবার পাকেতা নিচে নেমে এসে কিন্তু অনেক সময় হেল্প করার চেষ্টা করেছে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু গোল হয়েছিল যেখানে পাকেতা, ফাবিনহো, সান্তোস, রায়ান এরকম একটা সিচুয়েশনে অনেক বেশি কিন্তু নিউমেরিক্যাল সুপ্রিমেসি বের করতে পেরেছিল। ফলশ্রুতিতে অপোনেন্ট কিন্তু অনেক প্লেয়ার এখানে বিজি করতে বাধ্য হয়েছিল। এর ফলশ্রুতিতে যে খালি জায়গা তৈরি হয়েছিল সেটাকে কাজে লাগিয়েছিল ইগোর এবং এনরিক। অপরদিক দিয়ে আমরা এই ম্যাচে ফার্স্ট টাইম ডগলাস সান্তোসকে অনেকটা অ্যাটাকারের মতো বিহেভ করতে দেখতে পেয়েছি। ডগলাস সান্তোস কিন্তু অনেক ডিফেন্সিভ লেফট ব্যাক হিসেবে খেলে, কিন্তু এই ম্যাচে আমরা তাকে দেখতে পেয়েছি সে কিন্তু অনেকটা ওভারল্যাপ করেছে, পাস করে এসে কিন্তু দানিয়েলোকে অনেক পজিশনে এখানে পাস করেছে। তাছাড়া পাকেতা কিন্তু সামনে এগিয়ে এসেছিল তখন ডগলাস সান্তোস অনেক ফ্রি স্পেসে খেলতে পেরেছিল। যখন ডগলাস সান্তোস সামনে এগিয়ে গেছে তখন ফাবিনো অনেকটা এরকম পজিশনে এসে বলটাকে সেভ করার চেষ্টা করেছে। তো এই হচ্ছে ওভারঅল যে প্ল্যানিংটা কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে দেখিয়েছিলেন। সো পানামার বিপক্ষে ব্রাজিল এই ম্যাচে একটা খুব ভালো শেপ মেনটেন করার চেষ্টা করেছে মিডফিল্ডে, বিশেষ করে একটা ট্রায়াঙ্গুলার শেপ। পাকেতা, ইগোর থিয়াগো, এনরিক এবং দানিলোদের পজিশন দেখলে এটা ক্লিয়ারলি বোঝা যায় এখানে খুব ভালো একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করা হয়েছে। পানামার বিপক্ষে ম্যাচে খুব ক্লিয়ারলি দেখা গিয়েছে ফাবিনহো, পাকেতা এবং দানিলো এই তিনজন নিজেদের মধ্যে খুব ভালো ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করেছে। তাছাড়া নিজেদের মধ্যে সেই ট্রায়াঙ্গুলার শেপটা তারা মেনটেন করার চেষ্টা করেছে, যেটা তাদেরকে মিডফিল্ডে অনেক বড় একটা এজ দিয়েছে। এমনকি আমরা এরকম পিকুলিয়ার সিচুয়েশনও দেখতে পেয়েছি তারা একটা ট্রায়াঙ্গেল শেপ মেনটেন করার চেষ্টা করেছে, যেখানে তাদের অনেক বেশি প্রেসার ফেস করতে হয়েছে। এই পজিশনে কিন্তু পাকেতা একাই কিন্তু তিনজন প্লেয়ারকে ব্যস্ত করে রাখার চেষ্টা করছে, যার কারণে এই তিনজন প্লেয়ার এনগেজ হওয়ার কারণে বাকিরা কিন্তু ফ্রি স্পেস পাচ্ছে। যেমন দানিলো, যেমন এই সিনারিতে আমরা দেখতে পাচ্ছি ইবেনাজের কাছে বল আসার সাথে সাথে কিন্তু ফাবিনো একটা সামনে ভার্টিক্যাল রান করেছে। তাছাড়া বাকি প্লেয়াররাও কিন্তু নিজেদের পজিশনে চলে এসেছে। এইখানে যদি আমরা একটু তাকিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ব্রাজিল এই ম্যাচে কি পরিমাণ প্রেস করেছে। প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ার কোনো না কোনো প্লেয়ারের সাথে মার্কিং এ যুক্ত, যেমন এনরিকে এই প্লেয়ারের সাথে, ইগোর থিয়াগো এই প্লেয়ারের সাথে, দানিলো এই প্লেয়ারের সাথে এবং পাকেতা এই প্লেয়ারের সাথে। প্রতিটা সেন্সে কিন্তু ব্রাজিল সেকেন্ড হাফে খুব ভালোভাবে নিজেদের পজিশনটা মেনটেন করার চেষ্টা করেছে। তাছাড়া যে সিচুয়েশনগুলোতে বল স্ন্যাচ করেছে ব্রাজিল, যেমন ফাবিনো এই সিচুয়েশন থেকে নিজেকে কিন্তু বল স্ন্যাচ করতে, তার আশেপাশে আমরা কিন্তু সেই দুইজনকে দেখতে পাচ্ছি যাদেরকে এই ম্যাচে নাম্বার 8 রোলে খেলানো হয়েছে, অর্থাৎ তারা কিন্তু ডিস্টেন্স খুব ভালো মেনটেন করছে। তার উপর পাকেতা কিন্তু এই প্লেয়ারের সাথে একটা পেয়ার করার চেষ্টা করছে, যার কারণে কিন্তু এখানে এনরিক অনেক বেশি ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। তাছাড়াও এখানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যেখানে ডগলাস সান্তোসের কাছে বল চলে এসেছিল, ডগলাস সান্তোস এখান থেকে ক্রস করেছিল। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মোট 5 জন প্লেয়ার একসাথে এখানে একটা ভার্টিক্যাল রান করছেন। এনরিক, লুকাস পাকেতা যিনি অনেকটা ফলস নাইনের মতো পজিশনে চলে গিয়েছেন, ইগোর থিয়াগো, তাছাড়া আমরা পেছন থেকে দানিলো এবং ওভারল্যাপ করা একজন ডিফেন্ডারকেও দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে কিন্তু প্রতিটা পজিশনে ব্রাজিল আক্রমণ ভাগে নিউমেরিক্যাল সুপ্রিমেসি বাড়িয়েছে এবং ক্রস করার সময় ভার্টিক্যালি অপর পক্ষের প্লেয়ারের উপর অনেক বেশি জোর তৈরি করার চেষ্টা করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইগোর থিয়াগো দুজন সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝে চলে যাচ্ছে, যার কারণে দুজনে কিন্তু অস্বস্তিতে পড়ছে। তার উপর এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পাকেতা কিন্তু সাইড ব্যাক এবং ডিফেন্ডারের মাঝখান থেকে একটা রান করবে, অপরদিক দিয়ে এনরিক সম্পূর্ণ একটা ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা উদাহরণ যেখানে ব্রাজিল নিজেদের প্রেসকে খুবই স্ট্রং রাখার চেষ্টা করেছে, খুবই হাই প্রেসিং ফুটবল তারা খেলার চেষ্টা করেছে। ইগোর থিয়াগোর সাথে সাথেই কিন্তু প্রেস তৈরি করতে শুরু করে দিয়েছে, এনরিকও প্রেস করছে তার মার্কারের সাথে, এবং দানিলোকে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু অনেকটা পিছিয়ে আছে, সাথে সাথে কিন্তু সে এই প্লেয়ারকে মার্ক করতে সামনে চলে আসছে। একই সাথে রায়ানও কিন্তু এখানে একটা ফ্রি পজিশন পেয়ে যাচ্ছে। তো প্রত্যেক প্লেয়ার নিজের মার্কারের সাথে কিন্তু খুব কম ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, যেটা কিন্তু খুব ভালো একটা লক। এখানে আমরা দেখতে পাচ্ছি গোলকিপারের উপর প্রেসার তৈরি করা হচ্ছে, ইগোর থিয়াগো, এনরিক দুজন মিলে একসাথে কিন্তু তাদের ডিফেন্স এবং গোলকিপিং এর উপর প্রেসার তৈরি করার চেষ্টা করছে, এবং দানিলো এখানে নিজের মার্কারকে এখনো কিন্তু ধরে গেছে। আবারও কিন্তু রায়ান ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। এবার আমরা যদি এই সিচুয়েশনটা দেখি তাহলে বোঝা যাবে ব্রাজিল কতটা হাই প্রেসিং ফুটবল খেলেছে। এখানে ইবানেজ এই প্লেয়ারের উপর অনেকটা সম্পূর্ণরূপে চড়ে বসেছে, তার উপর ফাবিনো কিন্তু এখানে ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। আবারও দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অপরপক্ষের যে মার্কার আছে তার সাথে কিন্তু খুব ভালো একটা ডিস্টেন্স মেনটেনের চেষ্টা করছে। এই হচ্ছে সিচুয়েশন, প্রত্যেকটা প্লেয়ার তার মার্কারের সাথে খুব ভালোভাবে জড়িত যখন তারা প্রেসিং করছে, এটা আসলে দুর্দান্ত। ফার্স্ট হাফে ব্রাজিল ততটা ভালো করতে না পারলেও সেখানে কিন্তু ট্যাকটিক্সে কিছু সামান্য পার্থক্য ছিল। যেমন আমরা রাফিনার এই মুভটা যদি দেখি, যেখানে কিন্তু ওয়েসলি অনেকটা আপার হ্যান্ড খেলার চেষ্টা করেছে, ওয়েসলি থেকে পাস পেয়েছেন রাফিনহা, কিন্তু এখানে কিন্তু সেই একই সমস্যা চলে আসছে, অনেক বেশি নিউমেরিক্যাল সুপ্রিমেসি তারা পেয়ে যাচ্ছে। তারপরে এই সিচুয়েশনটা যদি আমরা দেখি, রাফিনার কাছ থেকে পাস আসলো প্রতিটা পজিশনের ক্ষেত্রে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাসেমিরো অনেকটা পিছন থেকে অপারেট করছে, অপরদিক দিয়ে ব্রুনো গিমারেজ অনেকটা অ্যাডভান্স অপারেট করার চেষ্টা করছে। ম্যাথেস কুনহা অনেকটা নাম্বার 10 এর মতো রোল প্লে করার চেষ্টা করেছে, এবং বক্সের ভেতরে যেহেতু রাফিনা এখন সাইডে চলে গেছে, সো বক্সের ভেতরে কিন্তু লুইস এনরিকে চলে এসেছে। সো উইঙ্গারদের মধ্যে খুব ভালো একটা এক্সচেঞ্জ আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অনেকটা ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। ফার্স্ট হাফে কিন্তু একটা সমস্যা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ডিফেন্ডাররা কিন্তু অনেক বেশি চড়াও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যাটাকারদের উপর। এটার মূল কারণ হচ্ছে এমন কোনো প্লেয়ার নেই এখানে যে কিন্তু ডিফেন্সকে ডিস্টার্ব করতে পারে, যেটা কিন্তু সেকেন্ড হাফে ইগোর থিয়াগো ছিল। সেকেন্ড হাফে যেটা ইগোর থিয়াগো করতে পেরেছে, ডিফেন্সকে ডিস্টার্ব করতে পেরেছে, তারা দুইজন ডিফেন্ডারের মাঝখানে চলে এসে ইগোর থিয়াগো কিন্তু খুব ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পেরেছে বাকি প্লেয়ারদের জন্য, যারা কিন্তু ফ্রি স্পেস পেয়েছে, কিন্তু ফার্স্ট হাফে সেটা হয়ে ওঠেনি। লুইস এনরিকে ট্রাই করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1 ভার্সেস 3 সিচুয়েশন হয়ে যাচ্ছে।
শেষ পর্যন্ত বলটাকে ব্যাকপাস করতে বাধ্য হয়েছে এবং আবারও সেই সুইচ ওভার। এর মাধ্যমে কিন্তু অনেক স্লো ফুটবল খেলেছে ব্রাজিল ফার্স্ট হাফে। এবার যদি আমরা এই গোলটার দিকে তাকাই ভিনিসিয়াস জুনিয়রের, সেটা কিন্তু অনেকটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর। ভিনিসিয়াস জুনিয়র যখন বলটা পাস করবেন তখন কিন্তু বক্সের উপর খুব ভালো একটা নিউমেরিক্যাল সুপ্রিমেসি ব্রাজিল তৈরি করতে পেরেছে। এখানে প্রত্যেকটা প্লেয়ারের সাথে অ্যাটলিস্ট ওয়ান ব্রাজিলিয়ান প্লেয়ার ছিলই। সো এখানে আমরা অ্যাটলিস্ট 4 জন ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখতে পাচ্ছি। 5 নম্বর হিসেবে আলেক্সান্দ্রো এখানে আছে। সো ব্রাজিল এখান থেকে শেষ পর্যন্ত গোল অর্জন করে নিয়েছে। এরপর আমরা এই মিস্টেকটা যদি দেখি, যেখানে কিন্তু গোলকিপার মিস্টেক করেছিল, এখানেও কিন্তু খুবই বেশি হাই প্রেসিং ফুটবল খেলেছে। এখানে দেখতেই পাচ্ছি আমরা ইগোর থিয়াগো গোলকিপারের উপর একটা খুব বেশি প্রেস তৈরি করার চেষ্টা করছে এবং প্রেস থেকে কিন্তু শেষ পর্যন্ত গোলকিপার মিস্টেক করে এবং মিস্টেক থেকে বলটা শেষ পর্যন্ত চলে আসে রায়ান ভিটোরের কাছে এবং সেখান থেকে খুব নিখুঁত একটা ফিনিশিং সে করে। আমরা এই মুভটার দিকে তাকাই, এখানেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে ব্রাজিল কিন্তু ভার্টিক্যাল ফুটবল খেলার চেষ্টা করেছে। বল পাওয়ার সাথে সাথে প্লেয়াররা কিন্তু রান করা শুরু করে দিয়েছেন, অফ দ্য বল রান। এবং এখানেও কিন্তু সেম আগের মতো সেই ট্রায়াঙ্গুলার শেপটা মেনটেনে কিন্তু চেষ্টা করেছে ব্রাজিলের মিডফিল্ড। সো আক্রমণভাগে ব্রাজিল যখন যাচ্ছে, দানিলোর পায়ে বল আসার সাথে সাথে কিন্তু এনরিক সামনে রান করা শুরু করে দিয়েছে। ইগোর থিয়াগো একটা ফলস 9-এর মতো রান করা শুরু করে দিয়েছে এবং রায়ান ভিটোর কিন্তু নিজের পজিশনটা তৈরি করে নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ একটা গোল, যেখানে কিন্তু পাকেতা একসাথে 3 জন প্লেয়ারকে কিন্তু বিজি রাখার চেষ্টা করেছে। এই 3 জন প্লেয়ারকে বিজি রাখার মাধ্যমে বাকি প্লেয়ারদের জন্য কিন্তু স্পেস তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাকেতা অ্যাটলিস্ট 3 জন প্লেয়ারকে বিজি করে ফেলেছে, যার কারণে বাকিরা কিন্তু ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। এই যে তারা ক্লোজ ইন করার চেষ্টা করছে, 2-1 টাচ খেললো ব্রাজিল। এখান থেকে কিন্তু সরাসরি বলটা আক্রমণ ভাগে চলে যাবে। এখান থেকে একটা ক্লিয়ার বল, এখান থেকে দানিলো কিন্তু খুব সুন্দরভাবে বলটা নিয়ে প্রোগ্রেশন করবে। এখান থেকে কিন্তু বলটাকে উইংয়ে পাস হলো এবং এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি পাকেতার সেই দুর্দান্ত গোলটা। এটা আরেকটা সিচুয়েশন যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্রাজিল প্রেস করেছে, খুবই হাই প্রেস করার চেষ্টা করেছে। এখান থেকে মিস্টেকের মাধ্যমে বল পেয়ে যাচ্ছে ব্রাজিল এবং সেটা কিন্তু ফাবিনো সরাসরি পাস করে দিল ইগোর থিয়াগোকে। এটাকে বলে ভার্টিক্যাল ফুটবল। খুবই তাড়াতাড়ি ব্রাজিল কিন্তু এই ম্যাচে ট্রানজিশনগুলো করেছে, যে ট্রানজিশনাল ফুটবলটা আমরা দেখতে চাই। আর এখানে কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিল পেনাল্টিটা পেয়ে যায়। এর একটা সিচুয়েশন ব্রাজিলের সবচেয়ে বেস্ট সিচুয়েশনগুলোর একটি, যেখানে ইগোর থিয়াগো একটা বল পেয়েছেন কিন্তু তার আশেপাশে কোনো প্লেয়ার নেই। সো তিনি কী করলেন, এখানে অনেক বেশি পেশেন্স দেখালেন, আস্তে আস্তে সময় খরচ করার চেষ্টা করলেন যাতে দানিলো পাকেতারা সামনে উপরে উঠে আসতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা ট্যাকটিক্স। তারপরে কিন্তু তিনি একটা ব্যাক পাস করেছেন। ব্যাক পাস করার সাথে সাথে পাকেতা এবং দানিলো দুজনে কিন্তু আস্তে আস্তে সামনে ওভারল্যাপ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার শেপটা মেনটেন করার চেষ্টা করছেন মিডফিল্ডাররা। এখানে ফাবিনো আছেন, পাকেতা আছেন এবং দানিলো আছেন। দানিলোর কাছ থেকে বল পেয়েই কিন্তু এখানে খুবই তাড়াতাড়ি একটা ট্রানজিশন আমরা দেখতে পাবো। এই হচ্ছে দানিলোর পাস সরাসরি ফাবিনোর কাছে, ফাবিনো থেকে সরাসরি আসলো পাকেতা। 3 জন মিডফিল্ডারকে এনগেজ করা হলো এবং পাকেতা এখান থেকে দুর্দান্ত একটা বল তৈরি করবে, যেটা কিন্তু সম্পূর্ণ ডিফেন্স ছেড়ে চলে যাবে। সো পাকেতা একসাথে কিন্তু এখানে 3 জন প্লেয়ারকে আবারও এনগেজ করে ফেললো। অ্যাটলিস্ট 5 জন প্লেয়ার ব্যস্ত হয়ে গেলো একজন প্লেয়ারের অ্যারাউন্ডে, যার কারণে বাকিরা কিন্তু অনেক ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এনরিক 2 জন ডিফেন্ডারের মাঝখানে আছে, দানিলো ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে। সো এখান থেকে শেষ পর্যন্ত ব্রাজিল নিজের গোলটা করে নেবে। সরাসরি দানিলোর কাছে, দানিলো দুর্দান্ত রিসিভ এবং এখান থেকে সে কিন্তু বলটা ফিনিশ করতে চলেছে। এখানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ব্রাজিল একটা ভালো অ্যাটাক ফেস করছে এবং এখানে কিন্তু সেই সমস্যায় দেখা যাচ্ছে লং রেঞ্জ শটে ব্রাজিল কিন্তু দুর্বলতা দেখাচ্ছে। যখন এই লং রেঞ্জ শটটা আসলো, এখানে ফাবিনো কিন্তু তেমন ভালো কোনো ব্লকই করতে পারলেন না, তার সাথে কিন্তু দানিলো খুব বেশি হেল্প করতে পারেননি। সো এই হচ্ছে কয়েকটা টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা এই ম্যাচের ফুটেজ থেকে পেয়েছি। এর পরবর্তীতে আমরা মিশর ম্যাচ নিয়ে এরকম অ্যানালিসিস করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।